ঘাটশিলার পরবর্তী দর্শনীয় স্থান হিসাবে আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরের কাছাকাছি। এখান থেকেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার ট্রেকিং করে উপরে গেলেই সিদ্ধেশ্বরী মন্দির। তো আসুন যাওয়া যাক। শুধু একবার পরিবেশটা দেখুন, শুধু পাথরের এইরকম পথ দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে যেতে হবে, তবে একটু সাবধানে। একটু পা এদিক ওদিক হয়ে গেলেই আপনারা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘাটশিলার পরবর্তী দর্শনীয় স্থান হিসাবে আমি চলে এসেছি বাঙালির কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। অন্ধকারের নীরবতাকে কাটিয়ে এবং কলকাতাকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম আরও একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণে আপনারা বুঝেই গেছেন কোথায় চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবারে আমার গন্তব্য ছোটনাগপুর মালভূমির পাদদেশ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলাতে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 12021 জনশতাব্দী এক্সপ্রেস, যার হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব 214 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সকাল 6টা 20 মিনিটে এবং ঘাটশিলা পৌঁছানোর সময় ছিল সকাল 9টা বেজে 3 মিনিটে। কিন্তু প্রায় 3 ঘন্টা লেট থাকার কারণে আমরা প্রথমবারের জন্য গঙ্গার নিচের মেট্রো চড়ার অভিজ্ঞতার জন্য বেরিয়ে পড়লাম হাওড়া থেকে এসপ্ল্যানেটের উদ্দেশ্যে। টিকিট লেগেছিল 10 টাকা পার পার্সন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে স্টেশন। মেট্রোতে ওঠার পর কিছু বুঝে ওঠার আগেই কখন যে একটা স্টপেজ পেরিয়ে এসপ্ল্যানেট পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। যদিও এখন হাওড়া থেকে শিয়ালদাহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়নি, তবে যখন পুরোপুরি হাওড়া থেকে শিয়ালদাহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে, এর ব্যস্ততা বহু গুণ বেড়ে যাবে। হাওড়াতে এসে আপনাদের হাতে যদি কিছু সময় থাকে, তাহলে একবারের জন্য হলেও চলে আসতে পারেন শীততাপ নিয়ন্ত্রিত এই রেল কোচ রেস্টুরেন্টে। এখানে বসে খেতে খেতে গঙ্গার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে বিশেষ করে বিকালের দিকে গঙ্গাবক্ষের দৃশ্য আরও বেশি সুন্দর হয়ে ওঠে। এটি সকাল 11টায় খোলে ও বন্ধ হয় রাত 11টায়। বেশ কয়েক ঘন্টা কাটানোর পর ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা শোনা গেল আমাদের ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে দেয়া হয়েছে। ফলে আমরা আর দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। প্রায় ঘন্টা 3 যাত্রাপথ শেষ করে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। সেখানে আমাদের আগে থেকে বুক করে রাখা গাড়ি উপস্থিত ছিল। ফলে আমরা আর সময় নষ্ট না করে গাড়িতে লাগেজ তুলে রওনা দিলাম আমাদের বুক করে রাখা হোটেলের উদ্দেশ্যে। তবে এখানে অটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো ট্যুর প্ল্যান অনুযায়ী গাড়ি বুক করে নিতে পারেন। মোটামুটি সারাদিনের জন্য অটো ভাড়া নেয় 1200 থেকে 1500 টাকা। আমাদের 13 সিটের উইঙ্গার গাড়ি ভাড়া পড়েছিল পার ডে 3000 টাকা। এখন আমরা চলেছি ধারাগিরি ফলস দেখার উদ্দেশ্যে। তারপর ওখানে গিয়ে ধারাগিরি ফলস দেখে তারপর আমরা ব্রুডি লেকে যাব। ঘাটশিলা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সেই ছোট্ট শহর, যেটি অনুচ্চ পাহাড়, টিলা, সুবর্ণরেখা নদী, মন্দির নিয়ে কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য। ঘাটশিলা ভ্রমণ করার প্রধান কারণ হিসাবে বলা যায় এখানকার পাহাড়, জঙ্গল, নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসা, যার জন্যই হাওয়া বদলের উদ্দেশ্যে প্রতি বছরই হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই ঘাটশিলাতেই। হয়তো ঠিক সেই কারণেই
আরণ্যকের স্রষ্টাও বাসা বেঁধেছিলেন এখানেই, সুবর্ণরেখার তীরে। 1950 সালে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রকৃতির সন্তান অপামর বাঙালির চোখে নিঃস্বর্গের মায়া কাজল এঁকে দেয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্য, পাহাড়, নদী, ঝর্ণা, হ্রদ, বাংলাভাষী, হিন্দিভাষী, আদিবাসী, পরম মেলা, মাদলের বোল এসবই ঘাটশিলা ভ্রমণ করার বড় পাওনা। সময় এগিয়েছে, নগরায়নের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও, তা বলে হারিয়ে যায়নি সুবর্ণরেখা। হেঁটে হেঁটে নানা জায়গায় বেড়াতেন কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার আরণ্যক উপন্যাসের সেই ফুলডুংরি পাহাড় আজও পর্যটকদের মুখে মুখে বিরাজমান। জঙ্গলের মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা ধারাগিরি ফলসের দিকে এগিয়ে চলেছি। চারিদিকে নিস্তব্ধতা, শান্ত পরিবেশ এবং মাঝে মধ্যে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একটা গা ছমছম পরিবেশ। চারিদিকে একটা অসাধারণ পরিবেশ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন, সেখানে কিছু খাবার, জলের বোতল ইত্যাদি পেয়ে যাবেন। তারপর আস্তে আস্তে এরকম পাথুরের রাস্তা দিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। শুধু একবার পরিবেশটা দেখুন। জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি। শুধু পাথরের এইরকম পথ দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে যেতে হবে, তবে একটু সাবধানে। একটু পা এদিক ওদিক হয়ে গেলেই আপনারা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটু সাবধানেই আসতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তা। তবে একটা জিনিস, একটু লাইট থাকতে থাকতে আসতে হবে, কারণ অন্ধকার হয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। এমনিতেই জঙ্গলের মধ্যে, তার উপরে চারিদিকে এরকম গাছে ঢাকা আছে, সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না। ঘাটশিলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে এই ধারাগিরি জলপ্রপাত একটি অন্যতম ট্যুরিস্ট প্লেস হিসাবে পরিচিত। এটি ঘাটশিলা থেকে প্রায় 9 কিলোমিটার উত্তরে অবস্থিত, যেটি ধারাগিরি পাহাড় থেকে 21 ফুট নিচে নেমে আসা এই জলপ্রপাতটি বেশ সুন্দর। তবে এই মুহূর্তে জল প্রায় নেই বললেই চলে। বর্ষার আগে প্রায় মাস দুয়েক জলশূন্য থাকে। তাছাড়া বছরের বাকি সময়টা বেশ সুন্দর দেখায়, যার টানে পর্যটকরা, বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার ট্রেকিং পছন্দ করেন, তারা এটি বিশেষ পছন্দ করবেন। পাথুরে পথ ধরে হাইকিং করে আসতে হবে, তবে শীতকালে ঘাটশিলা ভ্রমণ করলে এই রাস্তাই সবথেকে আকর্ষণীয় হয়ে ওঠে। ধারাগিরি জলপ্রপাতটি দেখে নিয়ে এবং জঙ্গলের মধ্য দিয়ে আস্তে আস্তে আপনারা গরম গরম চপ, বেগুনির দোকান পেয়ে যাবেন। আর ট্রেকিং করে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যদি এরকম গরম গরম চপ, বেগুনি, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, তাহলে আর কথাই নেই। তারপরেই চলে আসুন বুরুডি লেক পরিদর্শন করতে। ঘাটশিলা থেকে 6 কিমি উত্তরে বুরুডি লেকটি অবস্থিত। লেকের চারপাশে শাল পিয়ালের বন, দলমা পাহাড়ে ঘেরা বুরুডি ড্যাম ও জলাধারের শান্ত সৌন্দর্যময় পরিবেশ নিশ্চিতভাবে বলা যায় আপনাদের বেশ ভালো লাগবে। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। জলাধারের মাঝামাঝি জায়গা থেকে চারপাশটা স্বপ্নের মতো মনে হয়। প্রতি বছর এই হ্রদের তীরে বৃন্দামেলা অক্টোবর মাসে 15 দিনের জন্য অনুষ্ঠিত হয়। এটি বিশেষত সাঁওতাল উপজাতির জন্য খুব জনপ্রিয় একটি নৌকা খেলা। গোল্ড আছে এর মধ্যে, কপার, সেলেনিয়াম, টেলোনিয়াম, নিকেল, গোল্ড, সালফার, আয়রন এগুলো আছে। কিউপ্রাস, ফেরাস, সালফাইড বলছি, মধ্য কথায় বলছি আমরা কপার, আয়রন, সালফাইড। ব্রিটিশরা প্রথম খুঁজে পায় এখানে এই জিনিসটাকে, বুঝতে পারলে? ভিতরে গিয়ে এটা রকগুলো ড্রিল করে ডিনামাইট লাগিয়ে এটাকে ফাটালো বড় বড়, তারপর লিফটে উঠলো এটাকে,
লিফটে ওঠার পর এটা ক্রেশারে গুঁড়ো করবে, গুঁড়ো করার পর কনসেন্ট্রেট কপার রডটা নেবে, এর মধ্যে পার্সেন্টেজ বেশি থাকবে, আচ্ছা পাথরের মিক্স আছে না সাথে, আলাদা করবে। কনসেন্ট্রেট কপার রডটা নিয়ে ওরা সিমেন্টে চার্জ করবে, গোলাবে। যখনই গোলাবে তখন সালফার ডাইঅক্সাইড গ্যাস বার হচ্ছে, SO2 বার হচ্ছে। SO2 তো বিষাক্ত ঝাঁঝালো গ্যাস না, ওরা ছাড়তে পারবে না হিন্দুস্তান কপার, মরে যাবো আমরা না, এলাকাটা নষ্ট হয়ে যাবে। ওরা কি করছে, এটা যখন বেশি পরিমাণে নিয়ে দিতে পারছে না অ্যাসিড প্ল্যান্ট, তখন ওটাকে ছেড়ে দিল, ওইটা পাইপ লাইনের মাধ্যমে গ্যাসটাকে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে ওটাকে ক্যাটালিস্টের মাধ্যমে সালফার ট্রাইঅক্সাইড করবে, SO3 করবে, SO3 H2O প্লাস SO। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 25শে ডিসেম্বর 2024। বড়দিনের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি চলে এসেছি সুবর্ণরেখার নদীর ধারে। আমাদের হোটেল থেকে এই সুবর্ণরেখার নদী মাত্র 2 মিনিটের হাঁটা পথ। সকালবেলা দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর পরিবেশ। আমাদের টিমের অন্যান্য সদস্যরা ফটো সেশনে যে যার মতোই ব্যস্ত। দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে পাথরের উপর দিয়ে দূরে যাওয়া যায়, তবে একটু সাবধানে, পাথরগুলো প্রচণ্ড স্লিপ আছে, পড়ে গেলেই একটা বিপদ ঘটে যাবে। আমাদের হোটেলের লোকেশনটি একদম রাজবাড়ির ঠিক কাছেই। এই যে দেখছেন ঘাটশিলার রাজবাড়ি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এদিক দিয়ে রাস্তাটা চলে গেছে, পাশেই এই রাজবাড়ির পিছনেই সুবর্ণরেখা নদী। আর আমরা এসেছি এই দিক দিয়ে, স্টেশন থেকে 1.5 কিলোমিটার আমাদের হোটেলটি। এদিক দিয়ে আমরা এসে এই যে সামনে শম্ভু গেস্ট হাউস দেখতে পাচ্ছেন, এখানেই আমরা উঠেছি। আর এর ঠিক পাশেই রাজবাড়ি, রাজবাড়ির ঠিক পিছনেই আছে সুবর্ণরেখা নদী। এই রাস্তা দিয়ে আপনারা একটু বাঁদিকে এগিয়ে গেলেই সুবর্ণরেখা নদীর পাশে পৌঁছে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি থেকে একটু আগিয়ে আসলেই শম্ভু গেস্ট হাউস। এই যে দেখতে পাচ্ছেন শম্ভু গেস্ট হাউস, কন্ট্যাক্ট নাম্বার এখানে পেয়ে যাবেন। নিয়ার রাজবাড়ি, রাজ এস্টেট, ঘাটশিলা। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো। আর এখানে আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন, আপনাদের পছন্দের মতো খাবার অর্ডার দিতে পারেন, সেগুলো ওনারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বানিয়ে দেন। এই ওনাদের কিচেন, এখানে ওনারা এই যে মাসি আছেন যত্ন সহকারে খুব সুন্দরভাবে রান্না করে দেন, খাবার খুব টেস্টি। তাহলে আসুন আজকে এই শম্ভু গেস্ট হাউসের ওনারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং হোটেলে কী রেট আছে সেগুলো আপনারা একটু ওনার মুখ দিয়ে শুনে নিন। নমস্কার দাদা। দাদা আমার ফ্রেন্ডের আপনার নামটা একটু জানাবেন। আমার নাম বাপ্পা, আচ্ছা। আর এই হোটেলের নাম হলো শম্ভু গেস্ট হাউস। এইটা আমার স্টেশন থেকে 1.4 কিলোমিটারে পড়ে, আর এটা নদীর উপরে, সুবর্ণরেখা নদীর উপরে রাজবাড়ির সাথে আছে। এটা টোটাল আমার ফ্যামিলি হোটেল, ফ্যামিলি। এইখানে 2 রকমের রেট আছে, একটা তোমার সিজন, একটা হলো অফ সিজন। সিজনটা হলো দুর্গা পুজোর থেকে জানুয়ারি মাস, এই 3টে মাসে সিজন থাকে। তখন রুম রেন্ট 2 জনের 3 জনের এগুলো 1000-1200 টাকা থাকে। 4 বেড 5 বেডের যেটা আছে ওটা 1500-1600 টাকা পড়ে। আর তারপরে এইটা তোমার ওই জানুয়ারির পর ফেব্রুয়ারির পরের দিকে 700-800-900 যেরকম হয় ওরকম হয়। মেন সিজনে একটু অ্যামাউন্ট থাকে। আচ্ছা দাদা, ফ্যামিলি ছাড়া যদি কেউ সিঙ্গেল পার্সন আসে তাহলে কি আপনারা অ্যালাউ করেন? অ্যালাউ করে, দেখে করে, কোয়ালিটি, আইডি প্রুফ।
একটা ভদ্রতা মানে দেখলেও কিছুটা বোঝা যায় তো মানুষ কিরকম এটা। তো আমরা কাস্টমার দেখে, হ্যাঁ আইডি প্রুফ তো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরেও কাস্টমার দেখলেও বোঝা যায় যে ভালো কিরকম আছে সব। আচ্ছা 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 দাদা, আপনাদের এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? টোটাল রেস্টুরেন্ট আছে। সকালে 4 থেকে টিফিন, দুপুরবেলা লাঞ্চ আছে, সন্ধ্যার সময় স্ন্যাক্স, রাত্রেবেলা ডিনার, সব টোটাল। আচ্ছা আচ্ছা, মানে এফ সিজনে একটুখানি সিজনে হোটেলের থেকে সব দেওয়া হয়। অফ সিজনে কি থাকে, কাস্টমাররা বলে দাদা আমরা বানিয়ে করে খাবো, তখন লোকজন কম থাকে, তো যান আপনারা রান্নাঘর ইউজ করতে পারেন, কোনো আমাদের অসুবিধা নেই। মানে কাস্টমাররা নিজেরা কাস্টমার যখন হোটেলের উপরে ডিপেন্ড থাকে, হোটেলে যদি এখন 12টা-15টা রুমে যদি ফুল থাকে, সবাই যদি বলে যে রান্না করে খাবো, তাহলে তো এটা হওয়া সম্ভব নয়। তাই যখন অফ সিজন থাকে, হোটেলে এত বড় হোটেলে 2-3টে কাস্টমার থাকে, তারা বলে দাদা আমরা রান্না টান্না করে খেতে, আমরা রান্না করে দিয়ে দিই, যে আপনারা রান্না টান্না যা করবেন করে নিন। দাদা যদি কেউ মানে এখান থেকে এসে গাড়ি যোগাযোগ করিয়ে দেওয়ার কথা বলা হয়, তাহলে আপনি কি গাড়ি ব্যবস্থা? সব হোটেলে গাড়ি আছে, হোটেলে গাড়ি আছে। কোনো কাস্টমার যদি হোটেলে আগে থেকে বুকিং থাকে, তাদের রুম বুকিং করা থাকে, রুম বুকিং করলাম, তারপরে ওনাদেরকে গাড়ি ঘোড়াও বুক করে দিই। 2-3 জন থাকলে অটো বলে দিই, যদি বড় ফ্যামিলি থাকে তাহলে কার বলে দিই, 7 সিটের কার হলো, এগুলো গাড়ি ঘোড়া উপলব্ধ আছে, 24 ঘন্টা গাড়ি ঘোড়া আছে। আচ্ছা, রাতে যদি কেউ বারবিকিউ করতে যায়, সেগুলো তার ব্যবস্থা আছে? সব ব্যবস্থা আছে, হোটেল মানে সব এনজয়মেন্ট প্লেস, সব কিছুর ব্যবস্থা আছে। কাস্টমার যে জিনিসটাই খুশি হবে, আমরা ওর পুরো সাপোর্টে আছি। থ্যাংক ইউ দাদা, নমস্কার। পরের দিন সকালে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের গাড়িও ঠিক সময়ে হোটেলের সামনে এসে উপস্থিত হলো। তারপর আমরা সকলেই রেডি হয়ে প্রথমে যে দর্শনীয় স্থানে গেলাম সেটি হলো ফুলডুংরি পাহাড়। ফুলডুংরি টিলা ওখানকার বিখ্যাত পাহাড়, যা ঘাটশিলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এক আঁকামাকা পথের মধ্য দিয়ে যে কেউ পাহাড়ের চূড়ায় যেতে পারে। পাহাড়টি প্রচুর পরিমাণে লম্বা শাল গাছ এবং পথটি লাল নুড়ি দ্বারা আবৃত। এই ফুলডুংরি পাহাড়ে চড়তে চড়তে নাম না জানা কত বুনো ফুলের গন্ধ পাচ্ছিলাম। এই গন্ধের একটা আলাদা রকমেরই মাধুর্য আছে। অবশেষে পাহাড়ের ওপর থেকে চারিদিকের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছিল। ফুলডুংরি পাহাড় ঘুরে আমরা পরের দর্শনীয় স্থান হিসাবে চলে এসেছিলাম রঙ্কিনী দেবীর মন্দিরে। এটি ঘাটশিলার একটি প্রাচীন ও খুব জাগ্রত মন্দির। রঙ্কিনী কালী মন্দিরটি কালী মাতার উপাসনা করার জন্য নির্মিত হয়েছিল। এটি রঙ্কিনী মাতা নামে পরিচিত। শোনা যায় এই মন্দিরে অতীতে নরবলি দেয়া হতো। এখানকার স্থানীয় লোকজনের কাছে রঙ্কিনী দেবী অত্যন্ত জনপ্রিয় এবং লোকজন মা রঙ্কিনী দেবীর শক্তি ও প্রভাবকে খুবই বিশ্বাস করেন। রঙ্কিনী কালী মাতার মন্দির দর্শনের পর আপনারা দেখে নিতে পারেন সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত সূর্য মন্দির, যার দূরত্ব প্রায় রঙ্কিনী দেবীর মন্দির থেকে 2.5 কিলোমিটার। মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই মন্দিরে অবস্থিত সূর্যদেবের মূর্তি অসাধারণ, যা দর্শন করলে প্রাণটা জুড়িয়ে যায়। যাই হোক, সূর্যদেবের 7টি ঘোড়ার সহযোগে রথের এই মন্দিরটি বেশ সুন্দর, আর এই মন্দিরের ভজনের শব্দে চারিদিকে একটা আলাদা রকমের মাধুর্যের সৃষ্টি করে। সূর্য মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে এরকম সুবর্ণরেখা নদী। খুব সুন্দর পরিবেশ। যদিও সুবর্ণরেখা নদীতে এই মুহূর্তে জল কমই আছে। নদীর ঠিক পাশেই এই সুন্দর মন্দিরটি অপূর্ব। সুবর্ণরেখা নদীতে এরকম বোটিংয়ের ব্যবস্থা আছে। বোটিং করে চাইলে আপনারা এখানে ঘুরতে পারেন। এর পরের দর্শনীয় স্থান হিসাবে আমরা
দেখে নিয়েছিলাম ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। আপনারা দেখতেই পাচ্ছেন মঠটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে বিভিন্ন রঙের রং বেরঙের ফুলের গাছ সহযোগে আরও সুন্দর করে তুলেছে। আমরা যেহেতু 25শে ডিসেম্বর গিয়েছিলাম, সেই জন্য মন্দির সহ সারা মঠ চত্বরটি বিশেষভাবে সাজানো হয়েছিল। এখানে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত আছে, তার আলাদা করে ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তবে আমরা যেহেতু আগে থেকে বুক করে আসিনি, তাই এখানে থাকার সৌভাগ্য আমাদের হয়নি। তবে আপনাদের যদি ঘাটশিলা আসার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই এই রামকৃষ্ণ মঠে এসে থাকতে পারেন। এখানে থাকা খাওয়া সহ পার ডে পার হেড 500 টাকা করে লাগে এবং প্রায় 3 মাস আগে থেকে বুক করতে হয়। বুকিংয়ের কন্ট্যাক্ট নম্বর ও ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা এই ঘাটশিলাতে এসে রামকৃষ্ণ মিশনে থাকতে চান, তারা অন্তত আপনাদের ট্যুরের যেদিন আসবেন তার ডেট থেকে 2 মাস আগে কনফার্মেশনের জন্য বুক করতে পারেন। আপনারা চাইলে ফোন করতে পারেন অথবা ইমেল করে এনাদের কনফার্মেশনের জন্য আবেদন করতে পারেন। না হঠাৎ করে বা 2-1 দিন আগে এসে আপনারা যে বুক করবেন, সেটা কিন্তু এখানে পাওয়া খুব অসম্ভব ব্যাপার। ঘাটশিলার পরবর্তী দর্শনীয় স্থান হিসাবে আমি চলে এসেছি বাঙালির কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। আসুন ভিতরে যাওয়া যাক, কি আসে সেগুলো আপনাদেরকে দেখাই। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বিখ্যাত বইয়ের মধ্যে যেমন পথের পাঁচালী, অপরাজিতা, এদিকে আছে আপনার আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, আরণ্যক, ইছামতি, কিছু কিছু বইয়ের ছবি এখানে সুন্দরভাবে আঁকা আছে। এই যে আম গাছের কিছুটা অংশ আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটি দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই
নুটবিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। আম গাছটি অবশ্য মারা গেছে, তার গোড়ার দিকের কিছুটা অংশ অবশিষ্ট এইভাবে এখন রাখা হয়েছে। গৌরীকুঞ্জ থেকে নদী তীর ধরে খানিকটা নেমে গেলে রাতমোহনা। রাতমোহনা আসলে একটি ভিউ পয়েন্ট। রাতমোহনা মূলত সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত একটি ভাঙা সেতু, যেটি তৈরি হয়েছিল ইংরেজদের আমলে, কিন্তু সেতুটি ভেঙে যাওয়ার কারণে আর সেটাকে নতুন করে তৈরি করা হয়নি। তবে তার পাশে একটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে, আর এখানেই পরিত্যক্ত এই ভাঙা সেতু দিয়ে বর্তমানে পৌঁছানো যায় সুবর্ণরেখা নদীর প্রায় মাঝ বরাবর। উপলব্ধি করা যায় তার স্রোত ও উপভোগ করা যায় নদীর সৌন্দর্যের। ঘাটশিলার পরবর্তী দর্শনীয় স্থান হিসাবে আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দিরের কাছাকাছি। এখান থেকেই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার ট্রেকিং করে উপরে গেলেই সিদ্ধেশ্বরী মন্দির। তো আসুন যাওয়া যাক। দেখি, চলো রেডি। আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় উঠছি আমরা এখন? সিদ্ধেশ্বরী মন্দিরে। আর তুমি কিভাবে যাচ্ছ? হ্যাঁ, নাচতে নাচতে, দোল 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 দোল। এই সিদ্ধেশ্বর পাহাড় রাতমোহনা থেকে 7.4 কিলোমিটার, সময় লাগবে 15 মিনিট, এবং রঙ্কিনী দেবীর মন্দির থেকে 10 কিলোমিটার, সময় লাগবে 17 মিনিটের মতো। সারা পাহাড়টা জুড়ে রয়েছে মহুয়া, শাল, পলাশের গাছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এ দৃশ্য চোখের শান্তি, ক্লান্ত মনের বিশ্বাস। ধীরে ধীরে পাহাড়ের উপর যতই উঠছি, ঘন হচ্ছে পাহাড়ি জঙ্গল, বদলে যাচ্ছে পাহাড়ি চেনা দৃশ্য। আর এখানে এই সমস্ত সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এইটা দেখেই আপনাদের আর কত চলার পথ বাকি তা বুঝতে পারবেন। তবে রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ। যত আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠছি, পাহাড়ি পথ আরও কঠিন হয়ে পড়েছে। এই পাহাড়ি চলার পথ এতই শান্ত যে নিজেদের চলার পায়ের শব্দ কানে ভেসে আসছে। ঘন কুয়াশা কাটিয়ে দূরে পাহাড়গুলির দৃশ্যপট আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। চারিদিকে ঠান্ডা বাতাস গাছের পাতায় একটি ঝোড়ো সুর বাজিয়ে দিয়ে বয়ে চলেছে। চারিদিকে কত অজানা পাখির কলরব শোনা যাচ্ছে। চারিদিকে শান্ত পরিবেশ, পাখিদের কুজন ও স্নিগ্ধ শীতল বয়ে চলা বাতাসের প্রবাহে সকলের মনকে পুরোপুরিভাবে ভরিয়ে তুলেছে। অবশেষে এসে উপস্থিত হলাম পাহাড়ের উপরে। দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই মন্দিরটি হল ভগবান শিবের মন্দির। স্থানীয় এই প্রাচীন শিব মন্দিরটি লোকেদের কাছে সিদ্ধেশ্বর মন্দির নামেই পরিচিত। স্থানীয় এই সিদ্ধেশ্বর পাহাড়ের নাম থেকেই এই মন্দিরের নামকরণ হয়েছে। পরবর্তী দর্শনীয় স্থান হিসাবে আপনারা দেখে নিতে পারেন প্রায় 60 বছরের পুরানো মাতা রঙ্কিনী দেবীর মন্দির, যার মূলে রয়েছে একটি ঐতিহাসিক ঘটনা,
যেটি ঝাড়খণ্ডের জাদুঘোড়া থেকে ঘাটশিলাতে স্থানান্তরিত করা হয়েছিল। তবে বর্তমানে জাদুঘোড়াতে পুরানো পাথরের মন্দিরটি এখনও রয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের সবার উপরে রয়েছে দেবাদিদেব মহাদেবের বিভিন্ন অবতারের বর্ণনা এবং তারই ঠিক নিচে রয়েছে মা দুর্গার 4 সন্তান নিয়ে বিরাজমান এবং প্রবেশদ্বারের 2 পিলারের মধ্যে রয়েছে বিষ্ণু দেবতার 10 অবতারের বর্ণনা এবং সর্বশেষে মন্দিরের ভিতরে রয়েছে কালো পাথর যা বিগ্রহ রূপে পূজিত হয়। রনকিনী দেবীর মন্দির দেখে প্রায় 10 কিলোমিটার দূরে আপনারা দেখে নিতে পারেন গালুডি বা গালুডিহি ব্যারেজ, যেটি সূর্যাস্তের সময় উপস্থিত হতে পারলে একটি সুন্দর সূর্যাস্তের সাক্ষী হিসাবে মনের মণিকোঠায় রয়ে যাবে। এই ব্যারেজটি মূলত সুবর্ণরেখা নদীর জলকে আটকে রাখার জন্য তৈরি করা হয়েছে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই ব্যারেজ থেকে একটু ভিতরের দিকে গেলেই পৌঁছে যাবেন আদিবাসীদের গ্রামে। পাতা ছিঁড়ে আর বাটাটা দিয়ে দাঁড়াও, এটা উল্টে দিই। আমি ভাবটাকে বলছি রাজ হয়ে গেল। তারপর আপনারা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চাইলে বারবিকিউ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আগে থেকে হোটেলের বলে রাখতে হবে, তাহলে হোটেলের তরফ থেকে সব কিছু ব্যবস্থা করে রাখবে। এইভাবে 1 রাত 2 দিনের ঘাটশিলা ভ্রমণ আমাদের শেষ হয়েছিল। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও একটি দিন আপনারা টাটানগরে থাকতে পারেন এবং দেখে নিতে পারেন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, জুবলি পার্ক, ভুবনেশ্বরী মন্দির, ডিমনা লেক, জুবলি লেক, কলা মন্দির ইত্যাদি।